প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। পরিবেশ রসায়নের প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিবেশ রসায়ন। প্রথমে আমরা জানবো পরিবেশ কি নিয়ে গঠিত হয়। তো তোমরা নিশ্চয়ই জানো সেটা হচ্ছে পরিবেশের প্রধান উপাদান হচ্ছে কি বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের কারণে পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। আর এই বায়ুমণ্ডলে কি থাকে? বায়ু থাকে। আর বায়ুগুলো কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? গ্যাসীয় সূত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে দেখো, খেয়াল করো, বায়ুমণ্ডল, তারপর হচ্ছে গ্যাসীয় সূত্র, এই ব্যাপারগুলো ক্রমান্বয়ে আসবে, কথাগুলো মাথায় রাখবা। দেন এবার আসবে, এরপরে আর পরবর্তীতে আসবে যে পরিবেশ কি কারণে দূষিত হয় সেই ব্যাপারটা আসবে। পরিবেশ কি কারণে দূষিত হয় সেই ব্যাপারটা আসবে। এই পরিবেশ দূষিত হওয়ার যে কারণগুলো রয়েছে সেই কারণগুলোর মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ রয়েছে, বর্জ্য রয়েছে। তারপর হচ্ছে এই বর্জ্যগুলোর কারণে দেখা যাচ্ছে অনেক সময় অ্যাসিড বৃষ্টি হয়, সেটাও কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি করার জন্য দায়ী বা পরিবেশ নষ্ট করার জন্য দায়ী। তো সব কিছু মিলেই মূলত হচ্ছে পরিবেশ রসায়ন। তো প্রথমে আমরা এই চ্যাপ্টারে কি আছে সে বিষয়গুলো জানবো। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, এই চ্যাপ্টার থেকে এইচএসসি পরীক্ষায় একটা সিকিউ আসে। এই চ্যাপ্টার থেকে এইচএসসি পরীক্ষায় একটা সিকিউ আসবে এখানে কনফার্ম। আর 5টা এমসিকিউ আসবে, 5টা এমসিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে কনফার্ম আসবে এখান থেকে। এইভাবে আমাদের নির্ধারিত হয়। একটু মনে রাখবা, মিনিমাম 5টা এমসিকিউ এখান থেকে আসবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। এরপরে দেখো, অ্যাডমিশন টেস্টের জন্য এখান থেকে মোটামুটি সব জায়গায়, মানে এই চ্যাপ্টার থেকে মোটামুটি প্রশ্ন হয়েই থাকে। এছাড়া মেডিকেল যারা পরীক্ষা দেওয়ার প্ল্যানিং করেছো তাদের জন্য বায়ুমণ্ডলের যে ব্যাপারগুলো ওখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। সো সবগুলো তোমাদেরকে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। তো প্রথমে আমরা চ্যাপ্টার ম্যাপে চলে যাই। এই চ্যাপ্টারে কি আছে সেই জিনিসগুলো আমরা চলে যাই। তাহলে প্রথমে একটু চিন্তা করো যে চ্যাপ্টার ম্যাপটা কি আছে। যে প্রথমে একদম পার্ট 1, আমি যদি বলি পার্ট 1 দেখো, পার্ট 1 যদি বলি, পার্ট 1-এ কি আছে? প্রথম হচ্ছে বায়ুমণ্ডল আছে, যে বায়ুমণ্ডল। তাহলে প্রথমে কি আছে বলো তো? বায়ুমণ্ডল আছে। আর এই বায়ুমণ্ডলের মধ্যে আমরা যেটা উপাদান, যে 4টা উপাদান রয়েছে বায়ুমণ্ডলের, যে 4টা স্তর রয়েছে, এছাড়া আরও 2টা স্তর, সব মিলে 6টা স্তর রয়েছে, সেগুলো আলোচনা করব। এর পরপর আছে যে বায়ুমণ্ডলের পরপর আছে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়। যে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস কি কারণে হয় সেই ব্যাপারগুলো আলোচনা। এই দুইটা, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস, এটা কি কারণে সেটা পার্ট 1-এর মধ্যে আমরা পড়বো। তাহলে এই ব্যাপারগুলো একটু আলোচনা করবো পার্ট 1 ইনশাল্লাহ। তারপর পার্ট 2-তে দেখো, পার্ট টুতে হচ্ছে যে গ্যাসীয় সূত্রসমূহ। দেখো, গ্যাসীয় সূত্রসমূহ। এখন এই গ্যাসীয় সূত্রসমূহ কি আছে একটু ভালো করে দেখ, এগুলো বিস্তারিত পড়তে হবে। গ্যাসীয় সূত্রসমূহ কি আছে সেটা আমাকে জানতে হবে। তাহলে 1 নম্বরে যেটা জানবা সেটা হচ্ছে এই যে 1 নম্বর বয়েলের সূত্র। 2 নম্বর চার্লসের সূত্র। 3 নম্বর অ্যাভোগাড্রোর সূত্র। একটু ভালো করে খেয়াল করো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। তারপরে দেখো 4 নাম্বার গে লুসাকের সূত্র। আচ্ছা, এখানের মধ্যে এই গ্যাসের সূত্রের মধ্যে এই 4টার সূত্র মিলে যেটা হয় আদর্শ গ্যাস সূত্র, যে পিবি = এনআরটি, যেটা আদর্শ গ্যাস সমীকরণ, যেটাকে আমরা জানি। এই সবগুলো সূত্র মিলে আদর্শ গ্যাস সমীকরণ। এগুলো হচ্ছে গ্যাসের সূত্রসমূহের প্রাথমিক আলোচনা। মানে এগুলোর ভিতরে লেখচিত্র আছে, ম্যাথ আছে। এই ম্যাথগুলো ভালোভাবে করতে হবে। এই প্রত্যেকটা জিনিসের ম্যাথ আছে, লেখচিত্র আছে, এগুলো ভালোভাবে করতে হবে। এবং একক নিয়ে, এই যে এককের ব্যাপারটা নিয়ে তোমাকে অনেক সচেতন থাকতে হবে। এককের ব্যাপারটা নিয়ে সচেতন থাকতে হবে। এটা এই গ্যাসের সূত্রসমূহের মধ্যে পার্ট 1। এখান থেকে একটা সিকিউ, মানে সিকিউর একটা পার্ট হয়, পূর্ণাঙ্গ সিকিউ হয় না। এখান থেকে যে গ বা গ আসতে পারে, পূর্ণাঙ্গ সিকিউ হয় না, এখান থেকে একটা গ বা গ আসে। তারপরে দেখো, এটার মধ্যে এর দ্বিতীয় পার্ট, মানে ওইটারই দ্বিতীয় পার্ট, এটারই আমরা পার্ট 2 যদি আমি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে যে ডাল্টনের আংশিক চাপ সূত্র। দেখো, ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং তার সাথে সাথে গ্রাহামের ব্যাপন সূত্র। যে গ্রাহামের এটা 1 এটা 2 দিচ্ছে এই পার্ট 2-তে, যে গ্রাহামের ব্যাপন সূত্র। এই দুইটা থেকে একটা সিকিউ আসে, মানে খুব কমন একটা প্রশ্ন। এখান থেকে সিকিউ আসেই একদম প্রতিটা বারই, এই দুইটা থেকে একটা সিকিউ আসে। এখান থেকে ম্যাথ আছে, ম্যাথগুলো থেকে সিকিউ। এবং এই গ্রাহামের ব্যাপন সূত্র থেকে যে কোনটা অতি দ্রুত ব্যাপিত হয় এই ব্যাপারটা নিয়ে, এবং দূরত্ব বিষয়ক প্রশ্ন আসে, মানে কত দূরত্ব অতিক্রম করে।
গ্যাসগুলো কত দূরত্ব অতিক্রম করে, দূরত্ব বিষয়ক তোমার সিকিউ আসে এখান থেকে, এই ব্যাপারটা থেকে সূত্রগুলো থেকে গুরুত্ব বিষয়ক সিকিউ আসবে, খুবই কমন একটা বিষয়। তাহলে এটাকে যদি আমি পার্ট 2 ধরি, তাহলে পার্ট 2টা এখানে পর্যন্ত আছে। এবার পার্ট 3তে দেখো, পার্ট 3তে হচ্ছে যে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য। দেখো গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য, দেখো গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য, একটু ভালো করে খেয়াল করো। এই গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যের মধ্যে PV = 1/3 mNc², এই সূত্র থেকে আমাদের প্রশ্ন আসে। তারপর হচ্ছে এখান থেকে আমাদের বিভিন্ন গতিশক্তির সূত্র, যে গতিশক্তির ম্যাথ আসে, গতিশক্তি, তারপর হচ্ছে গড় গতিশক্তি, যেটা আরএমএস ব্যাক, এই যে আরএমএস ব্যাক, রুট মিন স্কয়ার ভেলোসিটি, বর্গমূল গড় বর্গ ব্যাক, এটা আরএমএস ব্যাক, তার সম্ভাব্য ব্যাক, এই যে সম্ভাব্য ব্যাক। এখান থেকে একটা ম্যাথ ভিত্তিক, একটা সূত্রভিত্তিক একটা ম্যাথ আসে, এখান থেকে একটা ম্যাথ আসে। এই সূত্রগুলো পড়তে হবে, ম্যাথগুলো তোমাকে পড়তে হবে। এই গতিশক্তি বিষয়ক যে ইয়াগুলো রয়েছে, এই সূত্রগুলো গড় শক্তি, গড় গতিশক্তি, সম্ভাব্যতম ব্যাক, তারপর হচ্ছে আরএমএস ব্যাক, এই ব্যাপারগুলো থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে কনফার্ম। এবার এখানে কোনো সন্দেহ নেই, মানে মোটামুটি এখান থেকে একটা প্রশ্ন এই মিক্সিং করে আসে, এটা খুবই কমন একটা ব্যাপার। তো এখানে আমি তোমাদেরকে বললাম মিনিমাম একটা সিকিউ, যেটা একদম শুরুতে বললাম, মিনিমাম একটা সিকিউ আর সর্বোচ্চ 2টা সিকিউ আসতে পারে, অনেক সময় একটা আসে আর একটু সামান্যতম আসে। সো এই ব্যাপারটাও তুমি মাথায় রাখবা। ওকে, সো আশা করি প্রথম পার্ট 3টা দিলে। এবার হচ্ছে পার্ট 4-এ যাবো আমরা। পার্ট 4-এ কি আছে দেখো, ভালো করে খেয়াল করো। পার্ট 4 এই পার্ট 4-এর মধ্যে যে আদর্শ গ্যাস, দেখো এই আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, এই যে বাস্তব গ্যাসের পার্থক্য, এবং এটার মানে ভাইস ভার্সা, কখন আদর্শ গ্যাস বাস্তব আচরণ করে, বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে, মানে এদের আচরণের শর্ত, মানে কখন কোন ঘটনাগুলো ঘটে সে ব্যাপারগুলো এটা পরীক্ষায় প্রায় সময় আসে লেখচিত্র দিয়ে। এরপর হচ্ছে এমাগার বক্ররেখা, এখান থেকে এমাগার বক্ররেখা, এই যে এমাগার বক্ররেখা একটা লেখচিত্র আছে। এই লেখচিত্রের সাহায্যে বাস্তব নাকি আদর্শ গ্যাস সেটা ব্যাখ্যা করা যায়। এবং এটার সাথে সাথে আমরা ভ্যান ওয়াল সমীকরণ, দেখো ভ্যান সমীকরণ, এই সমীকরণ এটাকে আমরা বলতে পারি আদর্শ গ্যাসের বাস্তব আচরণের বিচ্যুতির কারণ, যে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, যে আদর্শ ও বাস্তব গ্যাসের বিচ্যুতির, এই বাস্তব গ্যাসের আচরণের বিচ্যুতির ব্যাখ্যা, বিচ্যুতির ব্যাখ্যা এই টপিক থেকে, যে ভ্যান ওয়াল সমীকরণ থেকে। এই সমীকরণটা হচ্ছে এটা, যে তারপর আমি তো পড়াবো ইনশাল্লাহ, তারপর আমি লিখে দিচ্ছি n²a/b² v - nb, আর এখানে হচ্ছে nRT। এই সূত্রটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য। তো আদর্শ গ্যাসের সমীকরণটাকে কেন এরকম করা হলো, যে সেই ত্রুটিগুলো এখানে ব্যাখ্যা করতে হবে এবং ম্যাথ করতে হবে, এখান থেকে ম্যাথ করতে হবে। সো এই টপিক থেকে লাস্ট ইয়ারে 2023 সালে অনেকগুলো প্রশ্ন আসছে বোর্ডে, 2023 সালে বোর্ডে এই টপিক থেকে, লেখচিত্র থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, এগুলো একটু মাথায় রাখতে হবে, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটা গেল যে পার্ট 4 গেল, এবার পার্ট 5 আসবো। দেখো পার্ট 5 এবার হচ্ছে দূষণ সমূহ বা নাইট্রোজেন ফিকশন, যে বায়ুমণ্ডল থেকে যে আমরা যে বজ্রপাত হয় বা বিভিন্ন হয়, যে বায়ুমণ্ডলে যে স্তরগুলো রয়েছে সেখান থেকে নাইট্রোজেন কীভাবে হয়, তার মানে বিভিন্ন উপাদান সমূহ, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান সমূহের সামান্য ব্যাখ্যা। তাহলে এটাকে আমি বলতে পারি নাইট্রোজেন ফিক্সেশন। তারপর আরও অন্যান্য উপাদানের ব্যাখ্যা, অন্যান্য উপাদানের ব্যাখ্যা। তারপর কীভাবে ওজোন স্তর ক্ষয়ক্ষতি হয়, কীভাবে ওজোন স্তরে যে কীভাবে O2, যে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়, এই ব্যাপারগুলো একটু ইম্পর্টেন্ট। নাইট্রোজেন ফিক্সেশনটা আমরা পড়াবো। তো এখন আমাকে বলো যে এই পার্ট 5টা হচ্ছে অনেকটা ক বা ক্ষয়ের জন্য এবং এমসিকিউর জন্য, যে এমসিকিউর জন্য, কিন্তু শর্ট সিলেবাসে এগুলো নাই, শর্ট সিলেবাসে প্রথম টপিকটাও নাই, পার্ট 1টাও শর্ট সিলেবাসে নাই, একটু মাথায় রাখতে হবে। শর্ট সিলেবাসে কোনটা আছে কোনটা নেই সেটা তোমাকে দেখতে হবে, তারপর তুমি পড়বা। এবং এখান থেকে যে পার্ট 1, এখান থেকে কখনো সিকিউ হয় না, এখান থেকে সবসময় এমসিকিউ অথবা ক খ প্রশ্ন আসতে পারে, যে পার্ট 1 থেকে।
পার্ট 1 থেকে যে পার্ট 1 যেটা বললাম এখান থেকে সবসময় এমসিকিউ, যে এমসিকিউর জন্য পড়বা অথবা ক বা খ এর জন্য পড়বা, এখান থেকে আর অন্য কোনো কিছুর জন্য পড়া লাগবে না। আর এগুলো তো একদম বিস্তারিত পড়তে হবে, কারণ এখান থেকে ক খ আসতে পারে, সিকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে, কিছু মাথায় রাখতে হবে। ওকে ফাইন। এবার আসো আমরা পার্ট 4 গেল, পার্ট 5-এ আছি আমরা, যে কিভাবে হয়। এরপর হচ্ছে দূষক, পার্ট 6। দেখো পার্ট 6 বিভিন্ন দূষক, বিভিন্ন দূষক, এই যে দূষক, এই দূষক এগুলোর বর্ণনা এবং এগুলো রাসায়নিক পদার্থ, লেড, ডাই, আর্সেনিক, যেমন লেড, তারপর হচ্ছে আর্সেনিক, এই সমস্ত পদার্থগুলোর আলোচনা। এরপর হচ্ছে পার্ট 7। দেখো পার্ট 7 এই যে অ্যাসিড বৃষ্টি, দেখো অ্যাসিড বৃষ্টি, এগুলো কিন্তু শর্ট সিলেবাসে নেই, এই দুইটা শর্ট সিলেবাসে নেই। তাহলে অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি এগুলো থেকে ক খ আসবে সর্বোচ্চ এবং এমসিকিউ আসবে। অ্যাসিড বৃষ্টি এবং তার সাথে সাথে অ্যাসিড খার মতবাদ, এই যে অ্যাসিড খার মতবাদ, এগুলো খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আছে ইম্পর্টেন্ট। অ্যাসিড খার মতবাদ মধ্যে 3টা মতবাদ আছে, আর্নিয়াস মতবাদ, ব্রনস্টেড লরি মতবাদ, আর একটা হচ্ছে লুইসের মতবাদ, 3টা মতবাদই আছে। সো একটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি আর একটা হচ্ছে অ্যাসিড খার মতবাদ, এই মতবাদগুলো আমাদের পড়তে হবে, সবগুলো মতবাদ, 3টা মতবাদ আছে, এগুলো পড়তে হবে এবং এগুলো ব্যাখ্যা পড়তে হবে। এখান থেকে বেশি এমসিকিউ আসে, এখান থেকে এমসিকিউ বেশি আসে এই টপিকটা থেকে, আর ক খ প্রশ্ন আসে, আর মাঝে মাঝে সিকিউ দিয়ে দিতে পারে দুই একটা, যেমন একটা বোর্ডে দিয়ে দিয়েছে লাস্ট ইয়ারে। এবার পার্ট 8-এ, যে পার্ট 8-এ দেখো এই যে পানির যে মানে তার মানে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। দেখো সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড একটু মনে করে রাখবা, যে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, এই কনসেপ্টটা মাথায় রাখো, সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, সেই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে, যে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। ফাইন। এবার দেখো তুমি আশা করি এটা বুঝতে পেরেছো। এই সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিও, মানে ডিজলভ অক্সিজেন, টিডিএস, তারপর হচ্ছে ডিজলভ অক্সিজেন তো বললাম, টিডি, এরপর সিওডি, সিওডি, দেখো বিওডি, সিওডি, এগুলো নির্ণয় আছে এবং এগুলোর বিভিন্ন উপাদানগুলো, এগুলোর তোমাদেরকে আলাদা করে পড়তে হবে, এগুলো সিকিউ এমসিকিউর জন্য লাগে, এগুলো সিকিউ এমসিকিউর জন্য লাগে, বিওডি, সিওডি, ডিও, এই নির্ণয়গুলো আমাদের পড়তে হবে, জানতে হবে, ঠিক আছে। সো এরপরে প্লাস হচ্ছে বাড়তি যে জিনিসগুলো সেগুলোর দরকার হবে না। তো এই চ্যাপ্টারের মধ্যে এই অংশগুলোই আছে। তাহলে এখানের মধ্যে তাহলে গুরুত্বপূর্ণ সবচেয়ে কোনটা? গুরুত্বপূর্ণ হচ্ছে পার্ট 2টা গুরুত্বপূর্ণ, তারপর পার্ট 3টা গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে পার্ট 4টা গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে পার্ট 7টা গুরুত্বপূর্ণ, আর পার্ট 8টা গুরুত্বপূর্ণ, আরগুলো গুরুত্বপূর্ণ নয়। এগুলো জাস্ট এমনি পড়লে হবে, যারা ফাঁকিবাজ তারা তোমাদের মতো করে পড়তে পারো। তো এখন আমি আলোচনা করব, কি আলোচনা করব বলো তো? বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। সবাই একটু খাতা কলম নিয়ে নাও, একটু জিনিসটা কনসেপ্টটা শুধু মাথায় রাখবা, আমি যা যা বলবো সেগুলো মাথায় রাখবা, আর কিছু লাগবে না। তো বায়ুমণ্ডলের জিনিসটা কি সেটা যদি আমি একটু দেখতে চাই, যে বায়ুমণ্ডলটা কি, তোমরা যারা বিমানে চড়েছো দেখবা যে বিমানে চড়ার সময় একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে আমি দেখাচ্ছি। দেখো বিমানে যারা চড়েছো, আশা করি অনেকেই চড়েছো বিমানে, এই বিমানে চললে তুমি একটু দেখবা যে এই বিমানটা যখন এরকম কাত হয় তখন তুমি দেখতে পাবা যে এরকম একটা মানে এদিকে নীলাভ একটা ভাব পাওয়া যায়, এবং আলাদা আলাদা স্তরগুলো আলাদা করে বোঝা যায়, বায়ুমণ্ডলটা মানে আলাদা করে বোঝা যায়। তাহলে এটা পুরোটা বায়ুমণ্ডল। ভূপৃষ্ঠ থেকে যেটা আমাদের কার্য করি সেটা হচ্ছে যে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত নর্মাল আমাদের বায়ুমণ্ডলগুলো, যেটাকে আমরা নর্মালি বায়ুমণ্ডল হিসেবে পরিচিত, আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে কত 500 কিলোমিটার পর্যন্ত। কিন্তু এর উপরে আরও স্তর আছে, আরও 2টা স্তর আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এরপরে যদি আমরা যাই, এরপরে যদি ফাংশনে যাই, এই বায়ুমণ্ডলটা কয়টা স্তর আছে, বায়ুমণ্ডল এইভাবে ভাগ করে এভাবে যদি আমি যাই, মূলত প্রধানত 4টা স্তর। কয়টা স্তর? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আর একটা হচ্ছে থার্মোস্ফিয়ার। তাহলে কয়টা বলো? 4টা। এছাড়া এর উপরে যদি আমি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের আরও 2টা স্তর আছে। একটা হচ্ছে আয়োনোস্ফিয়ার, যেটাকে আমরা এক্সোস্ফিয়ার বলি, আয়োনোস্ফিয়ার না, এক্সোস্ফিয়ার, এবং লাস্টে যেটা ম্যাগনেটোস্ফিয়ার মানে কি? তার মানে হচ্ছে ম্যাগনেট শব্দের অর্থ কি? ম্যাগনেট হচ্ছে চুম্বক স্ফিয়ারও বলা হয়। স্ফিয়ার মানে বলয়, স্পিয়ার, SPHER, স্পিয়ার মানে হচ্ছে বলয়। আর এই যে আমরা ট্রপোস্ফিয়ার বলি, তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার মানে বলয়, এক একটা নাম আর কি জিনিসটা, যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, দেন উপরে এক্সোস্ফিয়ার, এর উপর আরেকটা স্তর আছে, এটাকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। তো আমরা ধীরে ধীরে ধারাবাহিকভাবে জানবো। তো এখন এখানে যে জিনিসটা তোমার লাগবে, যে এই স্তরগুলো কত থেকে কত পর্যন্ত বিস্তৃত সেটা লাগবে।
এগুলোর তাপমাত্রা কত সেটা লাগবে, এবং এটাতে মৌলিক উপাদানগুলো কত লাগবে সেটা তোমাকে লাগবে। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। তো সেটার জন্য আমি সহজে মানে ব্যাখ্যা করার জন্য আমি তোমাকে সহজে একটা চার্ট যদি দেখাই, তাহলে চার্টের মাধ্যমে তুমি সহজে জানতে পারবা। তাহলে এমনি কয়টা স্তর বায়ুমণ্ডলে? 4টা স্তর আছে। যে 4টা স্তর, 4টা স্তর কী কী বলো তো, সহজভাবে যদি চিন্তা করো 4টা স্তর কী, যে 4টা স্তর কি তুমি একটু দেখো, যে 4টা স্তর বায়ুমণ্ডলে 4টা স্তর আছে। 4টা স্তরগুলো কি একটু ভালো করে খেয়াল করো। বায়ুমণ্ডলে কয়টা স্তর আছে? 4টা স্তর আছে। আমি আবার বলছি বায়ুমণ্ডলে 4টা স্তর আছে, 4টা স্তর। এই 4টা স্তরগুলো কি তোমাকে জানতে হবে সেটা দেখো। এই 4টা স্তর তাহলে দেখো, ট্রপোস্ফিয়ার, যে ট্রপোস্ফিয়ার প্রথমে, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এছাড়াও আমি 2টা স্তর বলেছি, আরও 2টা স্তর বলেছি। একটা নাম হচ্ছে যে বাকি, যেটা এই আরও স্তর রয়েছে বাকি আর 2টা, সেটার না, একটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এই যে 5 নাম্বারটা এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, একটা হচ্ছে এক্সোস্ফিয়ার। আর আরেকটা স্তর আছে সেটাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। এটা একদম উপরে। এটা 2টা আলোচনা করা হয় না, গুহ স্যারের বইতে এই 2টা ইনফরমেশন আছে, আর হাজারি স্যারের বইতেও আছে, বাস লাস্টে দিয়ে লেখা আছে। বাট গুহ স্যারের বইতে আলাদা করে 2টা স্পিয়ার নাম দিয়ে আলাদা করে দিয়েছে। তো আমি এটা একটা চার্টের সাহায্যে তোমাকে আলোচনা করব, তাহলে তোমার জন্য আর একদম সহজ মনে হবে। শুধু হবে না, একদম সহজ। এরপরে বিস্তারিত আমি ব্যাখ্যাতে যাব। একটা চার্ট মানে একটা গ্রাফ, ইয়ার মাধ্যমে তোমাকে ব্যাখ্যা করব, একদম সোজা, পানির মতো সোজা। দেখো, তুমি খুব কমন সেন্স খাটাবা। দেখো যে ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, বা এটাকে আয়োনোস্ফিয়ার বলা হয়। দেখো এই হাজারি স্যারের বইতে এটা 15 কিলোমিটার পর্যন্ত, মানে ট্রপোস্ফিয়ারটা ভূমি থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভূমি থেকে কত কিলোমিটার? 15 কিলোমিটার। আর স্ট্র্যাটোস্ফিয়ারটা 15 থেকে 50, আর মেসোস্ফিয়ারটা 50 থেকে 85 কিলোমিটার, আর 85 থেকে 500 কিলোমিটার হচ্ছে থার্মোস্ফিয়ার। একটা মজার ঘটনা হচ্ছে, হাজারি স্যারের বই ছাড়া গুহ স্যারের বইতে এটাকে 12 কিলোমিটার পর্যন্ত লিখছে, 12 কিলোমিটার। আর এখানে 12 থেকে 50, বাকিগুলো ঠিক আছে। সো 12 কিলোমিটার পর্যন্ত গুহ স্যারের বইতে লিখছে। তো তোমার যদি এমসিকিউতে আসে, তাহলে সেখানে হাজারি স্যারের বইটা ফলো করবা। কোন স্যারের বইটা? হাজারি স্যারের বইটা ফলো করবা। সো এই ব্যাপারে একটা মাথায় রাখতে হবে। তাহলে এই দূরত্বটা মাথায় রাখবা। দ্বিতীয় নাম্বার হচ্ছে, দেখো যত নিচ থেকে উপরের দিকে যাবা, চাপ তত কমতে থাকে। নিচ থেকে যত উপর, বায়ুচাপটা তত কমবে। তাহলে ভূমিতে সাধারণত বায়ুচাপ 760 মিলিমিটার পারদ চাপ, যেটাকে আমরা 1 অ্যাটমসফিয়ার বলি। ভূমিতে চাপ কত? 760 মিলিমিটার পারদচাপ, যেটাকে আমরা 1 অ্যাটমসফিয়ার বলি। এটা থেকে কমতে কমতে 100 মিলিমিটার পারদচাপ পর্যন্ত হতে পারে, যে ট্রপোস্ফিয়ারে। এবং এই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। ক্ষুব্ধমণ্ডল, এটাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, যে ক্ষুব্ধমণ্ডল। এখন কেন ক্ষুব্ধমণ্ডল বলে? কারণ এখানে ঘূর্ণিঝড়, ঝড়, বৃষ্টি সবকিছু এখানে হয়। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে, যে শান্তমণ্ডল বলে। এখানে জেড বিমান চলে, নর্মাল বিমান না, জেড বিমান। আমি আবারও বলছি, জেড বিমান চলে এই স্তরে, স্ট্র্যাটোস্ফিয়ারে জেড বিমান চলে। এটা মাথায় রাখবা। এটা ক্ষুব্ধমণ্ডল, এটাকে শান্তমণ্ডল বলে, জানেন? এটাকে জেড বিমান চলে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো তাপমাত্রাটা, দেখো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। প্রথমে তাপমাত্রা কমে, কত ডিগ্রি হয়? -55 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি, কত কিলোমিটার? 12 কিলোমিটারে। আর এরপরে তাপমাত্রাটা আবার বাড়ে, এরপরে তাপমাত্রাটা প্রায় মানে -55 থেকে +2 পর্যন্ত হয়ে যায়। এগুলো কিন্তু মেডিকেলে আসছে, যে কোনটাতে তাপমাত্রা সবচেয়ে বেশি, কোনটাতে তাপমাত্রা কম, এই ব্যাপারগুলো পরীক্ষা আসে। সো সবচেয়ে তাপমাত্রা কম হচ্ছে এই জায়গাতে, যে ক্রমে আবার হ্রাস পায়, যে -93। তার মানে তাপমাত্রা সবচেয়ে, মেডিকেলে আসছে 19-20 সালে, যে কোন স্তরে তাপমাত্রা সবচেয়ে কম। তাহলে তাপমাত্রা কম হচ্ছে মেসোস্ফিয়ারের তাপমাত্রা সবচেয়ে কম। আনসার হবে মেসোস্ফিয়ার, এমসিকিউতে আসছে কিন্তু মেডিকেলে। সো এখানে এই 83 কিলোমিটারে তোমার -93 ডিগ্রি সেলসিয়াস। এটাকে ক্যালভিন স্কেলে কনভার্ট করতে পারো তুমি চাইলে এটাকে ক্যালভিন স্কেলে কনভার্ট করতে পারো। এবার দেখো ক্রমে বৃদ্ধি পেয়ে, তার মানে এই স্তরের তাপমাত্রা সবচেয়ে বেশি। এখানে 427 থেকে 1727 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পায়, সবচেয়ে বেশি তাপমাত্রা বৃদ্ধি পায় এটা। আর এখানে তুমি দেখো, তাহলে প্রথমে তাপমাত্রা কমে, তারপরে বাড়ে, তারপরে কমে, আবার বাড়ে। তাহলে এই যে তাপমাত্রা কমার যে ব্যাপারটা, মানে তাপমাত্রা যে কমে যাওয়ার ব্যাপারটা, এটাকে বলা হয় পজিটিভ ল্যাপস। কি বলে বলো? পজিটিভ ল্যাপস। এই যে পজিটিভ ল্যাপস, এটাকে পজিটিভ ল্যাপস বলা হয়। ল্যাপস রেট বলে, পজিটিভ ল্যাপস মানে পজিটিভ ল্যাপস রেট বলা হয়। তাহলে এটা যদি পজিটিভ হয়, তাহলে এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, তাহলে এটা আবার এটা নেগেটিভ হবে। তাহলে তাপমাত্রা কমার, মানে তাপমাত্রা যে কমার ব্যাপার, এটাকে পজিটিভ ল্যাপস রেট বলে। কি বলে বলো? পজিটিভ ল্যাপস রেট, মানে তাপমাত্রা কমার ব্যাপারটা পজিটিভ ল্যাপস রেট। তো পজিটিভ ল্যাপস, তাহলে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। এমসিকিউতে যদি আসে, তাহলে কোনটাতে পজিটিভ, কোন? তাহলে প্রথমে তাপমাত্রা কমে, দেন বাড়ে, দেন কমে, দেন বাড়ে। তো কমার ব্যাপারটা হচ্ছে পজিটিভ ল্যাপস রেট। তো তাহলে বাড়ার ব্যাপারটা কি হবে? নেগেটিভ ল্যাপস রেট, দ্যাটস ইট। আর এই তিনটাকে একসাথে আমরা হেমোস্ফিয়ার বলতেছি, যে হেমোস্ফিয়ার।
এই তিনটাকে একসাথে আমরা হেমোস্ফিয়ার বলতেছি, আর এটাকে আমরা হেটারোস্ফিয়ার বলতেছি, যে হেটারোস্ফিয়ার বলতেছি। তো তাহলে এইগুলোর উপাদানের মধ্যে নাইট্রোজেন উপাদান হচ্ছে 78, তারপর হচ্ছে এখানে 20, 21, একটা 21, তার এটা হচ্ছে, আর এটার ভিতরে আর্গন আছে 93, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.33%। তো তাহলে এখানে একটা অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে মূল ভগ্নাংশটা কত, মূল ভগ্নাংশটা কত। তাহলে মূল ভগ্নাংশটা যে দেখো ওভারঅল উপাদানের চেয়ে 78% আছে, 78, তার মানে 78 হবে, মূল ভগ্নাংশ 0.78 হবে। তাহলে এটার মূল ভগ্নাংশ নাইট্রোজেন এমসিকিউতে আসছে যে নাইট্রোজেনের বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মূল ভগ্নাংশ কত। যে বায়ুমণ্ডলে, এই যে বায়ুমণ্ডলে হাজারি স্যারের বইতে এগুলো আছে, দেখবে একটু এমসিকিউতে আসে, এটা অ্যাডমিশন টেস্টে আসছে, কেন বলতেছি। বায়ুমণ্ডলে, এই যে বায়ুমণ্ডলে কার কত, আবার বলো, এই যে বায়ুমণ্ডলে কি কত বলো, বায়ুমণ্ডলে তোমার এয়ার রেট কত, কিসের, যে এই তোমার বায়ুমণ্ডলে নাইট্রোজেন এর মূল ভগ্নাংশ কত, মূল ভগ্নাংশ কত। তাহলে মূল ভগ্নাংশ হবে 0.78, এই যে মূল ভগ্নাংশ, এটা টোটাল মোল সংশ্লিষ্ট মোল, তাই টোটাল মোল 100, ওখান থেকে সংশ্লিষ্ট মোল 98, এই যে 98%, এই যে এটা মূল ভগ্নাংশ 0.78 হবে, 78 হবে। এটা একটু মনে রাখবা, 0.78। তার মানে মূল ভগ্নাংশ, অনেক সময় পরীক্ষাতে মানগুলো দেওয়া থাকবে না, কিন্তু এই দুইটা মনে রাখতে হবে, যে অলমোস্ট দেখো নাইট্রোজেন এবং অক্সিজেন দোনোটা মিলেই কিন্তু অলমোস্ট প্রায় কত পার্সেন্ট হয়ে গেছে, 99% হয়ে গেছে। 21 আর এখানে হচ্ছে 78, তার মানে 99%, আর বাকি 1% হচ্ছে আর্গন আছে আর কার্বন ডাইঅক্সাইড আছে। তাহলে বুঝতে পারতেছো বিষয়টা। আর হেটারোস্ফিয়ারের উপাদানগুলো একটু মনে রাখতে হবে, যে নাইট্রোজেন, অক্সিজেন, আবার অক্সিজেন পরমাণু, আবার হিলিয়াম, আর হাইড্রোজেন। আবার গৌণ উপাদানগুলো হচ্ছে ডাইনাইট্রোজেন আয়ন, এটা হচ্ছে ডাইনাইট্রোজেন আয়ন, ডাইঅক্সিজেন আয়ন পজিটিভ আয়ন, এটা হচ্ছে অক্সিজেন ক্যাটায়ন, মানে অক্সিজেন পজিটিভ, আর নাইট্রোনিয়াম আয়ন, আর হচ্ছে হিলিয়াম আয়ন। তাহলে এই আয়নগুলো এবং হাইড্রোজেন আয়নগুলো আছে গৌণ উপাদান, মানে কম থাকে, গৌণ উপাদান মানে কম থাকে, আর মুখ্য উপাদান বেশি থাকে। তাহলে এখান থেকে তুমি কি পেলা, যে কোনটাতে কত আছে, এবার নিজের মতো করে লিখতে পারবা, যে কোনো স্তরের বর্ণনা এখান থেকে তুমি লিখতে পারবা, এই 4 টাকা থেকে লিখতে পারবা। এবার তোমাকে যদি আমি বলি যে দেখো ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে একটা জায়গা আছে, যেটাকে ট্রপোফোস বলা হয়, মাঝখানে একটা জায়গা আছে, ছোট একটা জায়গা আছে, মানে যেটা বায়ু শূন্য থাকতে পারে, বা নরমাল বিপরীত ক্রম ঘটে, মানে একটার সাথে একটা ওভারল্যাপিং হয়, ওই জায়গাটা, খালি জায়গাটাকে আমরা কি বলতে পারি, ট্রপোফোস বলতেই পারি। আবার এই স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, যেটাকে স্ট্র্যাটোফোস বলা হয়, স্ট্র্যাটোফোস। আবার মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝে যে স্তর, সেটাকে মেসোফোস বলা হয়। তাহলে যে বায়ুমণ্ডলের 3টা স্তরে মাঝে মাঝে যে মানে একটার সাথে একটা পরিবর্তন হওয়ার সময় মাঝখানে একটা ইন্টারাকশন হয়, বা মাঝখানে একটু খালি অন্তর্বর্তী জায়গা থাকে, ওই জায়গাটাকে ফস বলা হয়। তাহলে ট্রপোফস, স্ট্র্যাটোফস, আর হচ্ছে মেসোফোস। প্রথমটা ট্রপোফস, তারপর হচ্ছে স্ট্র্যাটোফস, তারপর হচ্ছে মেসোফস। এবারগুলো একটু মাথায় রাখবে। এখন আমি এটা তোমাকে দেখাচ্ছি, দেখো কিভাবে হয়, একটু ভালো করে খেয়াল করো। এই যে আমি যা বললাম সেগুলোই দেখো, একটু ভালো করে খেয়াল করো। আর এক্সোস্ফিয়ার ব্যাপারগুলো আমি উপরে বলছি, এক্সোস্ফিয়ারের ব্যাপারগুলো আমি উপরে বলছি। তোমাদেরকে আমি একটা একটা করে দেবো, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা করে ফেলতে পারবা, নিতে পারবা। তাহলে বায়ুমণ্ডলের 4টা স্তর, যেগুলো বললাম আমি, যে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, নিজের মতো করে লিখতে পারবা। 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 55 ডিগ্রি সেলসিয়াস, -55 ডিগ্রি সেলসিয়াস, এটা তুমি লিখলা, মানে এটা তুমি স্ক্রিনশট নিয়ে তুমি লিখে ফেললা খাতার মধ্যে। আমি কিন্তু কোনো এরিয়া দেবো না, শিট দেবো না। তো তাহলে এবার দেখো, স্ক্রিনশট নিয়ে লিখে ফেলবা, তাহলে তোমার লাভ হবে। কারণ তুমি যত বেশি লিখবা, এত আরাম খুঁজিও না, আরাম খোঁজা উচিত না। কারণ হচ্ছে পড়াশোনা করা উচিত, একটু পরিশ্রম করা উচিত। তো পরিশ্রম করলে না মনে থাকবে, না হলে তো মনে থাকবে না। সো এটা একটু মাথায় রাখবা। তারপরে দেখো, এরপরে যদি আসি আমরা, যে ট্রপোস্ফিয়ার পরে এরপরে দেখো, যে এটাকে যে ক্ষুব্ধমণ্ডলও বলা হয়। এই স্তরে প্রায় এই ধরনের বিমান এই যে স্তরে চলে। তবে স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান চলে, যে জেট বিমান চলে স্ট্র্যাটোস্ফিয়ারে, জেট বিমান চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারে। তাহলে এটাকে শান্তমণ্ডল, যেটা পড়েছে। আর বিমান সাধারণত 40,000 ফিট উপরে চলে, বা 12.2 কিলোমিটার থেকে 12.8 কিলোমিটার উচ্চতায় বিমান চলাচল করে, এমনি নর্মাল আমাদের বিমানগুলো। তাহলে বিমান চলাচল করে ট্রপোস্ফিয়ারে, আর জেট বিমান চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারে। জেট বিমানটা আরও উপরে চলাচল করে, এটা একটু মাথায় রাখবা। তারপর দেখো, এরপর দেখো, এই যে ট্রপোফোস, এই যে উভয় অঞ্চলের মতো, এই ট্রপোফোস যেটা বললাম আমি, যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে পাতলা স্তরের তাপমাত্রা অবস্থান্তর বৈপরীত্য ঘটে, মানে ব্যতিক্রম ঘটে। উভয় অঞ্চলের মধ্যবর্তী বায়ুর পাতলা স্তরকে ট্রপোপস বলা হয়। ফাউজ না, এটা ফস পড়বা, পস, PAUS, পস মানে হচ্ছে কি, ধীরে মানে দাঁড়িয়ে থাকা, মানে একটা মাঝখানে ট্রপোপস। এরপরে দেখো, যে বায়ুমণ্ডলের ঊর্ধ্ব দিকে তাপমাত্রা পরিবর্তন ল্যাব স্টেট, এটা আমি আলোচনা করছি, ল্যাব স্টেটের ব্যাপারটা আলোচনা করছি। তাই তুমি যদি করতে চাও, তাহলে স্ক্রিনশট নিয়ে তুমি করে ফেলতে পারো, খাতায় নোট করে ফেলতে পারো। ওকে, ফাইন। এরপর আসো, দ্বিতীয় নাম্বার স্ট্র্যাটোস্ফিয়ারের কথা বললাম, যে স্ট্র্যাটোস্ফিয়ারে
আলোচনাগুলো আমি করলাম। তারপর হচ্ছে ল্যাবসের ব্যাপারটা আলোচনা করলাম, বিশেষত্ব ব্যাপারটা, এখানে কী কী ঘটনা ঘটে সেগুলো তুমি আলোচনা করতে পারো। যে স্ট্র্যাটোস্ফিয়ার সূর্যের আলোর মধ্যস্থ ক্ষতিকারক ইউভি রশ্মি শোষণকারী ওজোন স্তরে, যে ওজোন স্তর, এটা কিন্তু এমসিকিউ এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। সো এই ওজোন স্তরটা অক্সিজেন এত থেকে সৃষ্টি হয়, ওজোন স্তর ইউভি রশ্মি শোষণের ফলে এই স্তরের তাপমাত্রা বৃদ্ধি করে। এই ওজোন স্তর ছাতার মতো পৃথিবীকে আচ্ছাদন করে রাখে, ফলে পৃথিবীর প্রাণীকুল ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকে। সো স্ট্র্যাটোস্ফিয়ারে এই ব্যাপারটা ঘটে, একটু মাথায় রাখতে হবে। তারপর দ্বিতীয় নম্বর মেসোস্ফিয়ার। তাহলে এই যে মেসোফোজ, যে স্ট্র্যাটোফোজের কথা বললাম, যে স্ট্র্যাটোফোজ এরপর হচ্ছে মেসোস্ফিয়ারের মেসোফোজ একটা আছে। সো একটু চিন্তা করো, তাহলে তোমার জন্য সোজা মনে হবে। দেখো আমি যেগুলো বলছি সেগুলোই, জাস্ট তুমি চিন্তা করো, ওই চারটা যদি ভালো করো, বলে ফলো করো, খেয়াল করো, তাহলে এগুলো লিখে কোনো ব্যাপার না। যে হ্রাসের কারণে এই অঞ্চলে ইউভি রশ্মি শোষণকারী ওজন এবং অন্যান্য রাসায়নিক পদার্থের অনুপস্থিতি। তার মানে ইউভি রশ্মি শোষণকারী তোমার এখানে কিনে ওজন স্তরটা ওখানে নাই, আর এই না থাকার কারণে ওই স্তরটা অনেক বেশি তাপমাত্রা একটু কী হবে বলো। এই যে এখানে বলছে মেসোস্ফিয়ারের তাপমাত্রা হ্রাসের কারণ হলো এই অঞ্চলে ইউভি রশ্মি শোষণকারী ওজন এবং অন্যান্য রাসায়নিক পদার্থের অনুপস্থিতি, এটা নাই। এরপরে আসো, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমি যেটা বললাম যে টপোফস কাকে বলে, যে মেসোফস, এই যে মেসোফস, খালি জায়গাকে মেসোফস বলা হয়, মেসোফস পাতলা স্তর আছে। আর লাস্টে হচ্ছে আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, লাস্টের যে স্তর সেটা হচ্ছে আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, মানে তাপমাত্রা অনেক বেশি হবে। এই থার্মোস্ফিয়ার তাপমাত্রা কত ডিগ্রি হবে দেখো, 2000 ক্যালভিন, আর এখানে হচ্ছে 700 ক্যালভিন থেকে 2000 ক্যালভিন পর্যন্ত হতে পারে। সো এখানে প্রচুর আয়ন থাকে, অণুর মিশ্রণ থাকে, তাই এই অঞ্চলকে আয়োনোস্ফিয়ার বলা হয়। ফাইন। আচ্ছা এইবার দেখো এই বাকি দুইটা স্তর যেটা আমি তোমাকে বললাম, একটা হচ্ছে এক্সোস্ফিয়ার আর একটা হচ্ছে চৌম্বক স্ফিয়ার, বা এটাকে আমরা বলি ম্যাগনেটোস্ফিয়ার বলতে পারি। কি বলতে পারি বলো তো? ম্যাগনেটোস্ফিয়ার, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এবার আসো, এটা বুঝতে পারছো যে আর কোনো ঝামেলা, আর ওই যে হেমোস্ফিয়ার আর হেডার, মানে একটা চার্ট দিয়ে তোমাকে পুরোটা আমি আলোচনা করছি, পুরো ব্যাপারটি যে একটা চার্ট দিয়ে পুরোটা আলোচনা করছি। এবার আমরা ঘূর্ণিঝড়ের ব্যাপারটা আসবো, ঘূর্ণিঝড়। তো এবার আমরা ঘূর্ণিঝড়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। কি আলোচনা করবো বলো তো? ঘূর্ণিঝড়ের ব্যাপারটা নিয়ে। সব একটু চিন্তা করো যে ঘূর্ণিঝড়টা কেন হয়। ঘূর্ণিঝড় হওয়ার প্রধান যে কারণটা সেটা আমি একটু করে বলি। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা যদি, আমি আবার বলছি, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা যদি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে হয়, কত ডিগ্রি, বা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 80 ফারেনহাইটের উপরে হয়, তখন এই সমুদ্রের যে জলীয় বাষ্প আছে, মানে পানি আছে, এগুলো জলীয় বাষ্প আকারে উদ্বায়ী হয়। আর জলীয় বাষ্পগুলো বায়ুর তুলনায় হালকা। তো হালকা হলে, যে হালকা বায়ুগুলো যখন উপরের দিকে উপরে উঠতে চায়, তখন আশেপাশের ভারী বায়ুগুলো ওই জায়গাটা দখল করতে চায়। দখল করলে তখন একটা ঘূর্ণনের উদ্ভব হয়। এই ঘূর্ণনের কারণে নিম্নচাপের সৃষ্টি হয় এবং বৃষ্টি হয়, প্রচুর বজ্রপাত হয়, এবং তার সাথে সাথে বাতাসের বেগ অনেক বেশি থাকে, এবং বাতাসের বেগ 200-250 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই ঘূর্ণিঝড়গুলো হতে পারে। তো সমুদ্রপৃষ্ঠে ঘূর্ণিঝড় যখন হয়, এই ঘূর্ণিঝড়গুলোকে এক এক দেশে এক এক নামে ডাকে, আমাদের দেশে ঘূর্ণিঝড় বলি। আর এই ঘূর্ণিঝড়টা যদি মানে তোমার স্থল জায়গায় হয়, মানে স্থল এরিয়াতে হয়, তাকে টর্নেডো বলা হয়। তারপর হচ্ছে আমেরিকা, তারপর হচ্ছে তোমার অস্ট্রেলিয়া, ওইগুলো জায়গাতে এক এক জায়গাতে এক এক নামে করা হয়। যেমন আমেরিকাতে এটা হ্যারিকেন বলা হয়। আমরা একটু দেখবো একটু জিনিসগুলো। তো এগুলো কী কী কারণে ঘটে সেটা আমরা দেখবো। প্রথমে হচ্ছে তাপমাত্রার কারণ, চাপের কারণ, বায়ুর ঘনত্ব এবং সামুদ্রিক জলীয় বাষ্পের কারণে মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটে। সমুদ্রের ঘূর্ণিঝড়কে সাইক্লোন, হারিকেন অথবা টাইফুন বলে। আর স্থলভাগে ঘূর্ণিঝড় হলে আমরা কালবৈশাখী বলি, যেটা আমাদের বাংলাদেশে, আর বাহিরে টর্নেডো এই ইত্যাদি ঝড় নামে পরিচিত হয়। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ, একটু ভালো করে খেয়াল করো। ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ, এই কারণটা তোমাকে আমি বললাম যে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কী হইতে হবে, এই 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রির উপরে হইতে হবে, বেশি হইতে হবে, এর বেশি হইতে হবে। এবং এটা কোথা করে? গ্রীষ্মকালের শেষে বিষুবীয় রেখা এবং নিরপেক্ষ রেখা 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশে মধ্যবর্তী সামুদ্রিক অঞ্চলে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। তার মানে ঘূর্ণিঝড় দেখবা যে কিছু কিছু এলাকা ঘূর্ণিঝড় প্রবণ, ওই ঘূর্ণিঝড় প্রবণগুলো এখানে আছে। যেমন আমেরিকার মধ্যে ফ্লোরিডা, এটা ঘূর্ণিঝড়, মানে প্রতি বছর একটা ঘূর্ণিঝড় হবে। আমাদের মধ্যে যেমন মংলা বা খুলনার সাইডে প্রতি বছরই ঘূর্ণিঝড় হয়, বা আমাদের বাংলাদেশে প্রতি বছরই ঘূর্ণিঝড় হয়। এই ব্যাপারগুলো মানে মোটামুটি একটা মানে প্রতি বছরই ঘটে। সো এটা একটু জানতে হবে। এখন দেখো আমি যেটা বলছিলাম সেটা ইম্পর্টেন্ট, যে কোন জায়গাতে কী হয়, এটা আমি সহজভাবে, কোন জায়গা থেকে এই সাইক্লোন কথাটা কোথা থেকে আসছে। দেখো এই ঘূর্ণিঝড়, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে যে ঘূর্ণিঝড় বলো। এই দেখো সাইক্লোন শব্দটি গ্রিক শব্দ কাইক্লোস থেকে এসেছে। কাইক্লোস মানে হচ্ছে কি বলতো? কাইক্লোস হচ্ছে কয়েল অফ স্ন্যাক্স। তার মানে স্ন্যাক্স মানে হচ্ছে সাপের কুণ্ডুলি। তাহলে সাপের কুণ্ডুলি মানে কি? এরকম গোল গোলের, এই যে এরকম গোল 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 যে কুণ্ডুলির মতো হয়ে থাকে, এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। তাহলে সাইক্লোনের গতিবেগ কমপক্ষে 63 কিলোমিটার বা 40 মাইল হতে পারে। গতিশীল সাইক্লোন একটা গতিশীল লাটিমের মতো ঘুরে আর কি, অনেক ঘুরে
মানে যেখান দিয়ে যাবে সেখানে একদম সব ধ্বংস করে দেবে। ঘূর্ণিঝড়টা খুবই ভয়ঙ্কর, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব যে সহজভাবে দেখো এই কোন অঞ্চলে কি হয় সেটা তোমাকে আমি নিয়ে আলোচনা করতেছিলাম। কোন অঞ্চলে কি ঘটে দেখো, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় আমরা জানি, তেমন ভারত মহাসাগর অঞ্চলে এটাকে সাইক্লোন বলে, জাপানের উপকূলে টাইফুন বলা হয়, আর ফিলিপিনো টাইফুন বা বাগিও বলে, আর মেক্সিকোর উপর হলে হেরিকেন, মানে কি তার মানে যে আমেরিকার পাশে, আর অস্ট্রেলিয়ার উপকূল হলে সাইক্লোন বলে। তাহলে এক এক দেশে এটা এক এক রকম। তো 1991 সালে আঘাত হানা সাইক্লোনের গন্ডায় গতিবেগ ছিল 225 কিলোমিটার বাংলাদেশে। কি অবস্থা ছিল, অনেক মানুষ মারা গেছে এখানে এই 1991 সালের এই ঘূর্ণিঝড়ে আর কি। তো তাহলে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারগুলো জাস্ট কনসেপ্টটা শুধু তুমি মাথায় রাখবা যে কাইক্লস থেকে এসেছে। কাইক্লস মানে কয়েল অফ স্নেকস, যেটাকে ঘূর্ণিঝড় বলা হয়। এটা লাটিমের মতো ঘুরতে থাকে। কেন ঘটে? সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের উপরে হইতে হবে অথবা 80 ডিগ্রি ফারেনহাইটের উপরে হইতে হবে, দ্যাটস ইট। এবং এই কারণে দেখা যায় হালকা বায়ুগুলো উপরের দিকে উঠে যায়, জলীয় বাষ্পগুলো হালকা হয়, ভারী বায়ুগুলো ওখানে ওইটি জায়গাটা দখল করতে চায়, ফলে একটা ঘূর্ণনের উদ্ভব ঘটে, আর এই ঘূর্ণনের উদ্ভবের কারণে ঘূর্ণিঝড় হয়, দ্যাটস ইট, সিম্পল। তো এটা এক এক স্তরে এক এক জায়গায় এক এক রকম। যদি আমেরিকা বা মেক্সিকো উপঅঞ্চলে এটাকে হারিকেন বলা হয়। তারপর হচ্ছে আমরা জাপানের ভারত মহাসাগরে আমরা যেটাকে বলি এটা সাইক্লোন, আর জাপানে বলা হয় টাইফুন, ফিলিপিনেও টাইফুন বাগিও, আর মেক্সিকো বা আমেরিকার অঞ্চলে হেরিকেন, আর অস্ট্রেলিয়াতে সাইক্লোন বলা হয়। সো এই কনসেপ্টটা লাগবে এমসিকিউর জন্য এবং সিকিউর জন্য তোমাকে লাগবে, ঠিক আছে। আর এখানে কোন কোন কত সালে কি আসছে এটা আসলে দরকার নাই, তারপরে এটা একদমই দরকার নাই, এটা জাস্ট এমনি দেওয়া হলো আর কি। নাম হারিকেনের নামগুলো দেওয়া হয়েছে, সাইক্লোন, ক্যাটরিনা, তারপর হচ্ছে সিডো, রাইলে, এগুলো হচ্ছে কি আগে থেকে নামকরণ করা থাকে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান কী করে আগে থেকে নামগুলো নিয়ে থাকে। তো ঘূর্ণিঝড় হলে তখন তার নামটা ওখানে দেওয়া হয়, এক এক দেশ দিয়ে থাকে ক্রমান্বয়ে আর কি, এক এক দেশ। সিডো, রাইলা, এগুলো সবগুলো হচ্ছে বিভিন্ন হারিকেনের মানে বিভিন্ন এই যে ঘূর্ণিঝড় হচ্ছে ঘূর্ণিঝড়ের নামগুলো, দ্যাটস ইট। এরপর হচ্ছে এটা কী কী কারণে হয়, মানে এটা একটু দেখতে হবে। সেটা হচ্ছে ঘূর্ণিঝড় হওয়ার কারণ যে বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের উপর সূর্যের তাপমাত্রার প্রভাব। সূর্যের প্রখর তাপে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয়ে তাপ বিকিরিত হয়। এই বিকিরণে তাপ বায়ুমণ্ডলের গ্যাসীয় মিশ্রণকে উত্তপ্ত করে এবং সমুদ্রের জলরাশিকে বাষ্পীভূত করে। ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে বায়ুর ঘনত্ব হ্রাস পায়, ফলে বায়ুমণ্ডলের নিম্নচাপ সৃষ্টি হয় এবং এই কারণে ঘূর্ণিঝড়টা ঘটে এবং এই কারণে আমাদের ঘূর্ণিঝড়টা হয়, সোজা কথা। এরপর হচ্ছে বায়ুমণ্ডলের নিম্নচাপ সৃষ্টি হলে সাইক্লোন, সামুদ্রিক জলোচ্ছ্বাস মানে কি, তার মানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা থেকে পানির পরিমাণটা উপরে উঠে যাওয়া, এবং জলোচ্ছ্বাসের কারণে নিম্নাঞ্চলগুলা, বাংলাদেশ বলো যে কোনো জায়গাতে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয় এবং প্রচুর ভয়ঙ্কর ঘটনা ঘটে। বিশেষ করে যারা নিম্নবিত্ত ফ্যামিলি তাদের ঘর বাড়ি সব কিছু পানি উঠে যায় এবং মানুষ বসবাসের জন্য আমরা বলি সাইক্লোন সেন্টার বলি, ওখানে হয় সরকারি সাইক্লোন সেন্টার, যেখানে আমরা ঘূর্ণিঝড় হলে মানুষ আশ্রয় নেই। সো এই হচ্ছে মূল কারণ, এগুলো মোটামুটি আশা করি পাবা। তো এই পরিবেশ দূষণটা ঠেকাইতে হবে, যদি আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলো থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তাহলে পরিবেশ দূষণটা আমাদেরকে ঠেকাতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এইটাই ছিল আমাদের পড়া। নেক্সট ক্লাসে আমরা আরিয়া নিয়ে আলোচনা করবো, কী নিয়ে আলোচনা করবো, যে গ্যাসীয় সূত্রসমূহ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।